আচ্ছা দেখো, আজকের ক্লাসে আমরা 15.1 চ্যাপ্টার থেকে শুরু করব। হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের, আমি একটু দেখাই দিই সবাইকে। হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের 15.1 চ্যাপ্টার থেকে আমাদের পড়া শুরু করব। ভেক্টর ফিল্ড চ্যাপ্টার নাম হচ্ছে ভেক্টর ফিল্ড থেকে আমরা শুরু করব। ভেক্টর ফিল্ড চ্যাপ্টার বোঝানোর আগে আমরা একটু এর আগের ছোট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ভেক্টর ভ্যালুড ফাংশন বলতে আমরা কি বুঝি। 12.1 চ্যাপ্টারের ভেক্টর ভ্যালুড ফাংশন আগে ডেফিনেশনটা শিখাবো। তারপর আমরা 15.1 থেকে শুরু করব। তারপরে আমরা 15.1 2 3 4 এই চ্যাপ্টারটা শেষ করবো প্রথমে। মানে 15.1 2 3 4 5 6 7 পর্যন্ত, 8 পর্যন্ত সিলেবাস। আর এর সাথে 13 পয়েন্টের কিছু ম্যাথ থাকবে, ডিরেকশন ডেরিভেটিভ। তার মানে আমাদের সিলেবাসে এখনো বাকি আছে 13.6 ডিরেকশন ডেরিভেটিভ, আর 15.1 থেকে 15.8 পর্যন্ত যতগুলো পড়াইতে পারি। আর এগুলো পড়ানোর জন্য 12.1 এবং 12.2 চ্যাপ্টারের আমাদের একটু কনসেপ্ট লাগবে। আর সেটা হচ্ছে 12.1 এর যে কনসেপ্ট হচ্ছে ভেক্টর ভ্যালুড ফাংশন। আমরা প্রথমে ভেক্টর ভ্যালুড ফাংশন বলতে কি বুঝি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসলে আমরা একটু দেখি ভেক্টর ভ্যালুড ফাংশন কাকে বলে। দেখো, এর আগের এই লেকচারে আমি একটা সময় বলেছিলাম প্যারামেট্রিক ইকুয়েশন বলতে কি বুঝি। যদি কোনো একটা ইকুয়েশনে এক্স ওয়াই জেড ভেরিয়েবল থাকে, সেই এক্স ওয়াই জেড কে যদি অন্য কোনো একটা প্যারামিটারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়, যেমন এখানে এক্স টি এর ফাংশন, ওয়াই টি এর ফাংশন এবং জেড টি এর ফাংশন, মানে এক এক্স ওয়াই এবং জেড তিনটা ভেরিয়েবল যদি অন্য কোনো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে বা প্যারামিটারের উপর ডিপেন্ড করে, তাকে আমরা বলি প্যারামেট্রিক ফাংশন। আচ্ছা, প্যারামেট্রিক ফাংশন আমাদের দরকার নেই জানার এখন আপাতত। আমরা প্যারামেট্রিক ইকুয়েশন দেখবো। ইকুয়েশনগুলোর সাথে আমরা জানি প্যারামেট্রিক ইকুয়েশন সম্বন্ধে ডিটেল কথা বলা হয়েছে যখন আমরা স্টেট লাইনের ইকুয়েশন নিয়ে আলোচনা করেছিলাম। 3 ডাইমেনশনাল স্টেট লাইন নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা প্যারামেট্রিক ইকুয়েশন কি এবং কেন আমরা সেই জিনিসগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা ভেক্টর ভ্যালুড ফাংশন নিয়ে আলোচনা করব। এখানে কয়েকটা দুইটা এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2 তে প্যারামেট্রিক ইকুয়েশনের কার্ভ দেখানো হয়েছে, দুইটা কার্ভ। আমাদের পড়ানোর বিষয় হচ্ছে ভেক্টর ভ্যালুড ফাংশন। দেখো, এই কনসেপ্ট থেকে আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে ভেক্টর ভ্যালুড ফাংশন মানে হচ্ছে ভেক্টর ভ্যালুড ফাংশনের যে আউটকাম আসবে সেগুলো ভেক্টর আসবে। তার মানে যে দেখো, একটা ফাংশনকে যদি আমরা এভাবে ডিফাইন করি, এ- তার মানে ফাংশনের ডেফিনেশনটা হচ্ছে এরকম যে আর টি, আর একটা ফাংশন যা টির উপর ডিপেন্ড করে। এর তিনটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এক্স টি, এটা আই, মানে আই ডিরেকশনে আমরা, এটা হচ্ছে ওয়াই টি, জে, আর এটা হচ্ছে জেড টি। আর কে আমরা এবার ভেক্টর হিসেবে সিম্বল, মানে ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করি। তার মানে সাধারণত ভেক্টর ভ্যালুড ফাংশনকে আমরা যদি ডিফাইন করি তাহলে প্যারামেট্রিক ফর্মে এভাবে লিখতে পারি, বা এই ফর্মটাকে আমরা এখানে ভেক্টর ফর্মে লিখতে পারি। যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে কিভাবে লিখবো? ভেক্টর ফর্মের তিনটা কম্পোনেন্ট এখানে আছে, সেই তিনটা কম্পোনেন্টকে আমরা লিখতে পারি, এটা এক্স ওয়াই এবং জেড, যেখানে এক্স টি এর ফাংশন, ওয়াই টি এর ফাংশন এবং জেড হচ্ছে টি এর ফাংশন, যেখানে টি হচ্ছে একটা রিয়েল নাম্বার। তাহলে আমাদের ভেক্টর ভ্যালুড ফাংশনের যদি কোনো এক্সাম্পল দেখি,
তো দেখো এখানে আর টি হচ্ছে বা টি এর উপর ডিপেন্ড করতেছে, আমরা এভাবে লিখতে পারি। তা আর এর হচ্ছে, আর এর যে কম্পোনেন্ট আর হচ্ছে একটা ভেক্টর, সেই ভেক্টরটার এখানে এক্স এর মান হচ্ছে এক্স টি, মানে আই এর যে আই এর সাথে কোফিশিয়েন্ট আছে সেটা হচ্ছে এক্স টি, টি এর ফাংশন। যে এর সাথে সাথে যে কোফিশিয়েন্ট আছে টি স্কোয়ার, সেটা হচ্ছে ওয়াই এর ওয়াই ওয়াই হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেটা টি এর ফাংশন। কে এর সাথে যে টি কিউব আছে সেটা রিপ্রেজেন্ট করা হয়েছে জেড জেড এর মাধ্যমে। তার মানে আমরা চাইলে কোন একটা ভেক্টর, খেয়াল করে দেখো এখানে যদি আর এর মান বসানো হয়, টি এর মান 1 বসানো হয়, তাহলে বলো তো কত পাবো আর এর মানটা? জি স্যার। আর এর মান কত পাবো 1 বসালে? টি এর মান যদি 1 বসে, তো আর এর মান কত পাবো? স্যার ওইখানে আর এর মান টি এর মান 1 বসাইলে আর এর মান 3 পাবো স্যার। এখানে টি এর মান যদি 1 বসাও, তাহলে এখানে টি এর মান এক্স কম্পোনেন্ট কত 1, টি এর মান 1 মানে আই প্লাস, যদি টি এর মান I 1 plus J plus K. আই প্লাস জে স্যার I plus J plus K. কে বাবা। এখন টি এর মান চেঞ্জ করো, দেখবা ভেক্টর অসংখ্য ভেক্টর পেয়ে থাকবা। কোশ্চেনটার নাম কি? ভেক্টর ভ্যালুড ফাংশন। তার মানে তোমাকে ইনপুট দিচ্ছ টি, আর আউটপুট পাচ্ছ কি? ভেক্টর পাচ্ছ। তার মানে এখানে ভেক্টর হচ্ছে ফাংশন, কার ফাংশন? টি এর ফাংশন। এটাকে আমরা কম্পোনেন্ট ওয়াইজ দেখতে পারি। তার মানে এখানে টি এর মান চেঞ্জ করো, আর এর ভেক্টরের মানও চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমরা যদি একটা ফাংশনকে ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, তাকে আমরা বলি হচ্ছে ভেক্টর ভ্যালুড ফাংশন। আসলে আমি আরো কিছু এক্সাম্পল দিই, ক্লিয়ার এক্সাম্পল দিই। সাধারণত এই কোনটা কার্ভের পয়েন্টকে আমরা যদি রিপ্রেজেন্ট করি, সেই পয়েন্টকে আমরা আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি। এখানে একটা ভেক্টরের ফাংশন দেওয়া আছে, আমি একটু ডিফারেন্ট ওয়েতে লিখি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। বলো তো এটা এটা কিসের ইকুয়েশন? সার্কেল। আচ্ছা, এই সার্কেল রেডিয়াস কত? সার্কেল স্যার এ। স্যার কথা শোনা যায় না। স্যার কোনো সাউন্ড আসে না স্যার, কথা শোনা যায় না। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? জি স্যার, জি এখন স্যার। শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে জি স্যার। স্যার। আচ্ছা দেখো, আমরা এখানে 3টা ফর্মে লিখতেছি, 4টা ফর্মে লিখবো। নাম্বার 1, বলো তো এটা কি টাইপের ফাংশন? এটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। এক্স এবং ওয়াই কে আমরা আলাদা করতে পারতেছি না, আর এক্স এবং ওয়াই কে যদি আলাদা করতে না পারি, তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে কোন ভেরিয়েবলটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করে নাকি এক্স এর ওয়াই এর উপর ডিপেন্ড করে, এই জিনিসটা আমরা জানতে পারবো না।
সার্কেল ইকুয়েশন, কিন্তু এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে ইকুয়েশন বা ইমপ্লিসিট ফাংশন। কিন্তু এখানে আবার আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে ওয়াই এজ এ ফাংশন অফ এক্স, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই কে আমরা এক্স এর ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই সার্কেলের ইকুয়েশনই তুমি এক্স কি স্কোয়ার করো ওয়াই কি স্কোয়ার করো, দেখো অ্যাড করে দেখো এ স্কোয়ার পাচ্ছ, মানে একই ইকুয়েশন রিপ্রেজেন্ট করতেছে। এটা কি ফর্মে আছে বলতে পারবা কেউ? প্যারামেট্রিক ফাংশন আছে। প্যারামেট্রিক ফর্মে। এখানে টি হচ্ছে আমাদের প্যারামিটার, টি এর উপর ডিপেন্ড করবে এক্স এবং ওয়াই। এটাকে যদি আমি এভাবে লিখি, যেহেতু এক্স টির উপর ফাংশন আর টি, তুমি এখানে আর এর পরিবর্তে এফ দিতে পারো, অন্য কোনো কিছু দিতে পারো, কোনো সমস্যা নাই। এখানে এক্স যেহেতু টি এর ফাংশন, এক্স টি আই প্লাস ওয়াই টি জে। বলতো এখন এই ফাংশনটা কি ধরনের ফাংশন হয়ে যাচ্ছে? একই জিনিস কিন্তু সব। এটা হচ্ছে ভেক্টর ভ্যালুড ফাংশন। তাহলে এখানে আর টি এর মানটা কত হবে? এ কস টি আই প্লাস এ সাইন টি সাইন টি জে। দেখো তো বুঝতে পারো কিনা। জি স্যার। মানে ফরমেশন চেঞ্জ করলাম, এখন এটা ভেক্টর ভ্যালুড ফাংশন। তো ভেক্টর ভ্যালুড ফাংশন মানে কি? এক্স টির মান চেঞ্জ হলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালু দিবে। আমরা যদি ফাংশনের গ্রাফটা ড্র করি, আচ্ছা আমাকে একটু বলো, টি এর মান যদি 0 ডিগ্রি হয়, এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। আচ্ছা এখানে টি এর মান যদি 0 হয় তাহলে আমরা কত পাবো বলো তো একটু? স্যার শুধু এ আসবে কসের ক্ষেত্রে। টি এর মান যখন 0 বসাবো তখন এখানে cos 0 মান 1, তখন এ আই পাবো, আর এটা 0 হয়ে যাবে। তো এই এ আই থেকে এটা ভেক্টর না, এক্স এর উপর একটা পয়েন্ট যার ডিসটেন্স হচ্ছে এই যে এই ভেক্টরটা। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। যদি আর এর মান 90 ডিগ্রি বসাও তাহলে কত পাবা? তাহলে পাবো হচ্ছে এ জে, এই ভেক্টর এখানে একটা পয়েন্ট পাবা ভেক্টর। সিমিলারলি আর এর মান যদি মাইনাস পাই বসাও পাই, তাহলে পাবা হচ্ছে মাইনাস এ আই, মানে এখানে একটা ভেক্টর পাবা। তার মানে কি, আর এর বিভিন্ন মানের জন্য আমরা প্রথমে এই ভেক্টরটা পাচ্ছিলাম, তারপরে এখানে এই ভেক্টরটা পাওয়া গেছে, তারপরে এই ভেক্টর পাওয়া গেছে। এরকম টি এর মান 45 ডিগ্রি নাও, এখানে একটা ভেক্টর পাবা, এই যে এখানে ভেক্টর পাবা। টি এর মান এখানে একটা ভেক্টর পাবা। তার মানে একটা সার্কেলের উপরে অসংখ্য যে পয়েন্ট গুলো আছে, সেই সবগুলা পয়েন্টকে আমরা এই ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে এটা হচ্ছে আর ভেক্টর। যে কোনো টি এর মানের উপর এই পয়েন্ট চেঞ্জ হবে, টি এর মান যদি চেঞ্জ হয় তাহলে পয়েন্টটা এখানে চলে আসবে। তার মানে নর্মালি জেনারেল চিন্তা করলে এই সার্কেলটার ইকুয়েশনটা হচ্ছে আর টি ফাংশন।
আর টি ফাংশন, তার মানে হচ্ছে টি এর মান চেঞ্জ হওয়ার সাথে সাথে, টি এর মান পরিবর্তন হওয়ার সাথে সাথে সার্কেলের বিভিন্ন পজিশন চেঞ্জ হবে। টি এর মান যখন 0 ডিগ্রি, তখন এইখানে পজিশন থাকবে আর এর পজিশন ভেক্টরটা এখানে পাবো। টি এর মান যখন 45 ডিগ্রি, তখন আর এর পজিশনটা পাওয়া যাবে এইখানে সার্কেলের উপরেই পয়েন্ট ভেক্টর। টি এর মান যখন 90 ডিগ্রি, তখন আর এর পজিশন পাওয়া যাবে সার্কেলের এখানে পয়েন্ট, একটা ভেক্টর। টি এর মান যখন আরো চেঞ্জ হবে, তখন এরকম অসংখ্য ভেক্টর গুলো পাওয়া যাবে। সবগুলা ভেক্টরের এই পয়েন্ট গুলাকে অ্যাড করলে আমি একটা সার্কেল পাবো। তার মানে ভেক্টর ভ্যালুড ফাংশন আমাদের কি দিচ্ছে? ভেক্টর ভ্যালুড ফাংশন হচ্ছে আমাদের বিভিন্ন ভেক্টর দিচ্ছে, আর সেই ভেক্টর গুলা কে যদি আমরা আমরা যদি গ্রাফ ড্র করি, তাহলে আমরা কি করতে পারি? আমরা সরাসরি এক্স টি এবং ওয়াই টি রিপ্রেজেন্ট করে করতে পারি এবং গ্রাফ আঁকতে পারি। আচ্ছা, তোমাদের যদি বলা হয়, বলো তো আর টি একটা ভেক্টর, সেটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। আর টি তো এখানে এখানে এক্স আই দিলাম প্লাস ওয়াই জে দিলাম। তো বলতো এক্স কার ফাংশন হবে? আর টি, যেহেতু এক্স তো অবশ্যই টি এর ফাংশন হবে। তো আমি ধরলাম এই এক্স টি এর মান হচ্ছে টি আই, আর এখানে ওয়াই টির মান হচ্ছে, এখানে ধরলাম এটাকে টি, আচ্ছা টি+1 ধরি, টি-1 ধরি। এখন সবাই কি গ্রাফটা আঁকতে পারবা এই ফাংশনের? সবাই কি এই ফাংশনের গ্রাফ ড্র করতে পারবা? এই ফাংশনে এক্স এর মান হচ্ছে টি, তার মানে এক্স ইকুয়াল টু টি, আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে টি-1। প্যারামেট্রিক ফর্মে নিয়ে আসলাম। এই প্যারামেট্রিক ফর্ম থেকে আমরা যদি ইমপ্লিসিট ফর্মে চলে যেতে চাই, তাহলে এক্স ইকুয়াল টু টি, ওয়াই ইকুয়াল টু টি+1, এক্স ইকুয়াল টু হচ্ছে টি, আর y+1 ইকুয়াল টু হচ্ছে টি। দুইটা টিকে যদি আমরা অ্যাড করি, তাহলে এক্স ইকুয়াল টু y+1, তার মানে হচ্ছে ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 হচ্ছে আমাদের ইকুয়েশন। আমরা যদি এই ইকুয়েশনের গ্রাফটা ড্র করি, এক্স এর মান যদি 0 বসা হয়, ওয়াই এর মান হচ্ছে -1, তখন এই পয়েন্ট। আর ওয়াই এর মান যদি এক্স এর মান 1, মানে এই পয়েন্ট, তার মানে হচ্ছে এই কার্ভ। তার মানে আমাদের এই যে ভেক্টর ফাংশনটা, এই ভেক্টর ফাংশনটার গ্রাফ যদি ড্র করি, তাহলে আমরা এইভাবে আঁকতে পারবো, যেখানে বিভিন্ন পয়েন্ট, এই পয়েন্ট যদি হয়, তাহলে অরিজিন থেকে এটা একটা ভেক্টর ওই পয়েন্টের জন্য। এখানে যদি একটা পয়েন্ট চিন্তা করো, এটা একটা ভেক্টর। এখানে যদি একটা পয়েন্ট চিন্তা করো, এটা আরেকটা ভেক্টর। তার মানে তুমি বিভিন্ন পজিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে ভেক্টর গুলো চেঞ্জ হবে, লাইনের উপর বিভিন্ন পয়েন্ট পাবা। সবাই কি ভেক্টর ভ্যালুর ফাংশনের ডেফিনেশন এবং ভেক্টর ভ্যালুর ফাংশনের গ্রাফ আঁকা বুঝতে পারছো? জি স্যার। দেখো, এটা হচ্ছে একটা ভেক্টর প্যারামেট্রিক ইকুয়েশন। এই প্যারামেট্রিক ইকুয়েশনকে আমরা যদি চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি, এই ফর্মে লিখতে পারি।
এক্স হচ্ছে কস টি, তার মানে আর সমান সমান কস টি আই প্লাস ওয়াই হচ্ছে সাইন টি তার জে, তার মানে ওয়াই এর মান লিখবো এবং জেড হচ্ছে 2। তাহলে এইটা হচ্ছে দেখতে একটা সার্কেলের মতো। এই এক্স ওয়াই তলে হচ্ছে গিয়ে এই পোর্শনটা সার্কেল রিপ্রেজেন্ট করে, আর জেড হচ্ছে তার হাইট। তার মানে এই সার্কেলটা হচ্ছে এক্স ওয়াই তলের এবং তার উপরে হাইট হচ্ছে জেড। আর যে জেডটা আমরা পাচ্ছি সেই জেডটাকে যদি আমরা এখানে চিন্তা করি, তার মানে এটা সিলিন্ডার। তা সিলিন্ডারের কর্নারে যে পয়েন্টগুলো পাবো, এখানে একটা পয়েন্ট পাবো। অরিজিন থেকে যদি সেই পয়েন্টের অবস্থান দেখি, এরকম অসংখ্য পয়েন্টগুলোকে অরিজিন থেকে দেখি, তাহলে আমরা অসংখ্য ভেক্টর পাবো। এটা অসংখ্য ভেক্টর পাচ্ছি। এই সবগুলো ভেক্টরের পয়েন্টগুলোকে অ্যাড করলে আমরা পাচ্ছি হচ্ছে এই সিলিন্ডারের এই পোর্শনটা। তার মানে এই একটা সিলিন্ডারের এই যে কার্ভটা পাচ্ছি, এই কার্ভটা সার্কুলার কার্ভ, এই কার্ভটা হচ্ছে এই ফাংশনটা রিপ্রেজেন্ট করতেছে। তার মানে ভেক্টর ভ্যালুড ফাংশনকে আমরা মাধ্যমে অনেকগুলো ভেক্টর পাচ্ছি, আর সেই ভেক্টর গুলাকেই আমরা একসাথে অ্যাড করলে তার পয়েন্ট গুলাকে, কর্নার পয়েন্ট গুলাকে আমরা কি করতে পারতেছি, একটা কার্ভ তৈরি করতে পারতেছি। সিমিলারলি যদি বলা হয় ভেক্টর ভ্যালুড ফাংশনের ডিফারেন্সিয়েশন কিভাবে করব, তাই ভেক্টর ভ্যালুড ফাংশনের লিমিট কিভাবে বের করবো, নর্মাল যেভাবে বের করতাম সেভাবে করবো সবকিছু। কিন্তু এখানে যেহেতু ভেক্টর ভ্যালুড ফাংশন, মানে ভেক্টর ভ্যালুর কথাটার মানে কি, ইনপুট দিলে পাবো কি, ভেক্টর পাবো। ভ্যালু কি দিবে আমাকে, ভেক্টর হিসেবে দিবে। লিমিট হলে লিমিট কি পাবো, লিমিটও পাবো ভেক্টর। আর এর আগে ক্লাসগুলো শেখানো হয়েছে ভেক্টর মানে হচ্ছে পয়েন্ট, যে কোনো একটা ভেক্টরকে এটা পয়েন্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারে। ভেক্টর পাওয়া মানে হচ্ছে পয়েন্ট পাওয়া। যদি বলা হয় তাহলে ভেক্টর ভ্যালুড ফাংশনকে ইন্টিগ্রেশন করলে কি পাবো, ভেক্টর পাওয়া যাবে। ভেক্টর ভ্যালুড ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে, ভেক্টরই পাওয়া যাবে। তার মানে ভেক্টরের এডিশনাল ভেক্টর পাওয়া যায়, সাবট্রাকশনের ভেক্টর পাওয়া যায়। ঠিক সেভাবে চিন্তা করলে ভেক্টরের লিমিটের ক্ষেত্রেও আমরা এই লিমিট পাচ্ছি ভেক্টরের। আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ভেক্টর পাচ্ছি, যদি ভেক্টর ভ্যালুড ফাংশনকে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, ভেক্টরই পাওয়া যাবে। দেখো এখানে বিভিন্ন ভেক্টর ভ্যালুড ফাংশনের লিমিট বের করা হয়েছে। আর লিমিট বের করার সময় আমরা যেটা করছি, যেমন লিমিট টি টেন্ডস টু 0, যেহেতু টি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই এক্স এর কোএফিসিয়েন্ট যে টার্মটা ছিল সেই টার্মটার লিমিট বের করা হয়েছে। সিমিলারলি ওয়াই মানে জেড এর কোএফিসিয়েন্ট যেটা যেটা ছিল সেই টার্মটাকে লিমিট বের করা হয়েছে। মানে ইন্ডিভিজুয়ালি লিমিটগুলো বের করে আমার যে ভ্যালুটা পাচ্ছি সেটা একটা ভেক্টর পাচ্ছি। সিমিলারলি ডিফারেন্সিয়েশন করা কি হবে, যে বলে ডিফারেন্সিয়েশনের মানেটা কি, ডিফারেন্সিয়েশন মানে রেট অফ চেঞ্জ। আর ভেক্টর যেহেতু এটা কার্ভ, মনে করে এটা কার্ভ, এই কার্ভের এই একটা পজিশন আর টি পজিশন, এই পজিশন থেকে যদি সে তার অবস্থান চেঞ্জ করে এখানে পজিশন চলে আসে, তার মানে কি, টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, টি এর মানকে চেঞ্জ করা হয়েছে। আর টি এর মান চেঞ্জ করলে পরবর্তী পজিশন আগের পজিশনকে যদি আমরা নেই, তাহলে আমরা যদি ভেক্টর কনসিডার করি, তাহলে ভেক্টর ডিফারেন্সিয়েশন সবসময় কার্ভের সাথে এভাবে কাজ করে। মানে ভেক্টরের ডিফারেন্সিয়েশন সবসময় যেটা করে এই কার্ভের সাথে স্পর্শক বরাবর কাজ করে। একটা ভেক্টরের ডিফারেন্সিয়েশন যদি আমরা ফর্মুলা ডিরাইভ করি, তাহলে দেখো এটা একটু নোট রাখো সবাই, এটা ইম্পর্টেন্ট, আমরা পরে ইউজ করব। একটা ভেক্টরের ডিফারেন্সিয়েশন যখন করা হয় তখন সাধারণত তার যে পজিশন ভেক্টর, এইটার দিক হচ্ছে এইদিকে আর এইটার দিক হচ্ছে এইদিকে। প্রথমে এই পজিশনে ছিল, যখন আর টি এর জায়গায় আর টির সাথে এইচ যোগ করা হয়েছে, তার মানে পজিশন চেঞ্জ হয়েছে, নতুন পজিশন হয়, তাহলে এদিকে এই দিকে একটা ডিরেকশনে ভেক্টর পাওয়া যায়। এখানে যদি ভেক্টর ট্রায়াঙ্গেল ল ইউজ করো, তাহলে আর প্রাইম টি হচ্ছে গিয়ে এই ভেক্টরের মধ্যে মধ্যে ডিফারেন্স, তার মানে তার ডিরেকশনটা হচ্ছে এই দিকে। আর এই দিকে যে যে ডিরেকশন ভেক্টরের, যেহেতু ডিফারেন্সিয়েশনে ভেক্টরই পাচ্ছি, তার মানে ডিফারেন্সিয়েশনের যে আউটকামটা আসবে তার একটা দিক থাকবে। আর সেই দিকটা কোন দিকে হবে, সাধারণত কার্ভের সাথে স্পর্শক বরাবর হবে। তার মানে কোন একটা ভেক্টরের ডিফারেন্সিয়েশন তার স্পর্শক বরাবর কাজ করে। আর স্পর্শক বরাবর তো অবশ্যই কাজ করবে, কারণ আমরা জানি কি ডিফারেন্সিয়েশন মানে কি, ট্যানজেন্ট লাইনের স্লোপ। আর ট্যানজেন্ট লাইনের স্লোপের দিক কোন দিকে হয়, কার্ভের সাথে স্পর্শক বরাবর হয়। ভেক্টর ভ্যালুড ফাংশন বলতেছি কিন্তু করতেছি তো ডিফারেন্সিয়েশন। আর ডিফারেন্সিয়েশন মানে কি, রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ কার, ফাংশনের। আর এখানে ভেক্টরের চেঞ্জ, আর ভেক্টর যেহেতু চেঞ্জ হচ্ছে তার মানে ট্যানজেন্ট স্লোপের মান,
তার মানে টেনজেন্ট লাইনের যে ডিরেকশন থাকবে সেই ডিরেকশনের দিকে ভেক্টর বেরোড ফাংশনের ডিফারেন্সিয়েশন কাজ করবে। আর যে ডিফারেন্সিয়েশন করতে বলা হয় নরমালি আমরা এই কম্পোনেন্ট ওয়াইজ ডিফারেন্সিয়েশন করব। যে বলে আর হচ্ছে এটা ভেক্টর, তার ডিফারেন্সিয়েশন কি? কম্পোনেন্ট হচ্ছে টি স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে টোয়াইস টি, এক্সপোনেনশিয়াল টি কে ডিফারেন্সিয়েট করলে এক্সপোনেনশিয়াল টি, তারপর মাইনাস 2 cos π থেকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 2π sin π t। এটাই মোটামুটি আমাদের এই 12.1 এবং 12.2 চ্যাপ্টারের ভেক্টর ভ্যালু ফাংশনের কিছু কনসেপ্ট। ভেক্টর ভ্যালু ফাংশন বলতে কি বোঝানো হয়, কি বুঝি আমরা, ভেক্টর ভ্যালু ফাংশনের আউটকাম কি, এবং প্যারামেট্রিক ইকুয়েশনের সাথে ভেক্টর ভ্যালু ফাংশনের রিলেশন কি, এবং ইমপ্লিসিট ফাংশন, এক্সপ্লিসিট ফাংশন, ভেক্টর ভ্যালু ফাংশন, প্যারামেট্রিক ফাংশনের মধ্যে রিলেশন কি, এবং ভেক্টর ভ্যালু ফাংশন কিভাবে ড্র করা যাবে, গ্রাফ কিভাবে আঁকতে পারি, এবং ভেক্টর ভ্যালু ফাংশনের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মিনিং গুলা কি, বা কি পাই আমরা আউটকাম, তার মোটামুটি সামারি একটা আমি বললাম এখন পর্যন্ত। আর এখন আমি শুরু করব আমাদের মানে যেটা পড়ানো দরকার হবে, সেটা হচ্ছে 15.1 ভেক্টর ফিল্ড। এই চ্যাপ্টারের 15.1 হচ্ছে হালকা কনসেপ্ট জানলে চলবে। আর 15.2 থেকে আমরা আসলে ম্যাথ শুরু করব এবং আমাদের কনসেপ্টের ম্যাথ পড়া শুরু হবে। 15.2 হচ্ছে লাইন ইন্টিগ্রাল, 15.3 হচ্ছে লাইন ইন্টিগ্রালই কিন্তু ডিফারেন্ট নিয়মে, এবং 15.4 একটা থিওরেম অ্যাপ্লাই করবো, গ্রিনস থিওরেম। 15.5 হচ্ছে সারফেস ইন্টিগ্রাল, 15.5 হচ্ছে সারফেস ইন্টিগ্রালের অ্যাপ্লিকেশন, তারপর ডাইভারজেন্ট থিওরেম, তারপর সেই স্টোকস থিওরেম। এটা আমাদের মোটামুটি এই 15 পয়েন্ট চ্যাপ্টারের সিলেবাস। আর এগুলো পড়ার জন্য আমাদের গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্ট এবং কার্ল এবং ডিরেকশন ডেরিভেটিভ আমাদের শিখাইতে হবে। এটাই হচ্ছে আমাদের সিলেবাসের এখন পর্যন্ত বাকি অংশ। আমরা সবকিছু পড়াবো, খুব বেশি ডিটেল তো পড়াবো না, ডিটেল কনসেপ্ট পড়াবো, কিন্তু ম্যাথ তো একটু লিমিটেড পড়াবো। মনে হচ্ছে সিলেবাস অনেক অনেক কিছু, কিন্তু অত বেশি সিলেবাস না। এখানে সবগুলো চ্যাপ্টার থেকেই কনসেপ্টটা ডেভেলপ করা হবে শুধু, আর কিছু হালকা অল্প ম্যাথ পড়া হবে, মানে এক চ্যাপ্টার থেকে অল্প কিছু ম্যাথ পাবো আর কি। আচ্ছা দেখো, সাধারণত যদি আমরা সাধারণভাবে বলি ভেক্টর ফিল্ড বলতে কি বুঝি, এটা ভেক্টর ভ্যালুর ফাংশন যে ফিল্ড তৈরি করবে, মানে যে এলাকা থাকবে, সে গ্রাভিটেশনাল ফিল্ড হতে পারে। গ্রাভিটেশনাল ফিল্ড মানে কি, সাধারণত পৃথিবীর কেন্দ্রের দিকে বা সেন্টারের দিকে সবগুলা এই পার্টিকেল গুলা কি করতেছে, ফোর্স, এটা ফোর্স পাচ্ছে। সবগুলো পার্টিকেল পৃথিবীর কেন্দ্রের সেন্টারের ডিরেকশনের দিকে একটা ফোর্স থাকতেছে। এই ফোর্সকে আমরা যদি ভেক্টর হিসেবে ডিফাইন করি, তাহলে সেটা একটা ভেক্টর ফিল্ড হয়ে যাবে। এই দেখো, গ্রাভিটেশনাল ফোর্স কি সাধারণত আমরা লিখতে পারি এরকম ফ্লুইড ফ্লোর ক্ষেত্রে লিখতে পারি, বিভিন্ন ফ্লোর ক্ষেত্রে আমরা লিখতে পারি। তার মানে যে যে ভেক্টর ফাংশনটা যেই এলাকায় তারা ফিল্ড তৈরি করবে, তাকে আমরা মোটামুটি ভেক্টর ফিল্ড বলতে পারি। আবার দুইটা পার্টিকেলের মধ্যে যে ডিরেকশন, সেই ডিরেকশনের মধ্যে আমরা সেই জিনিসটা দেখতে পারি। এটাই মোটামুটি ভেক্টর ফিল্ডের সিম্পল ডেফিনেশন। আর ভেক্টর ফিল্ডের আরো কমপ্লিকেটেড এবং ডিটেল ডেফিনেশন দেওয়া যাবে, কিন্তু সেটা আসলে আমরা এখন যাচ্ছি না। সহজ কথা, ভেক্টর ফিল্ড ফাংশনটাকেই আমরা বলতেছি হচ্ছে ভেক্টর ফিল্ড। সাধারণত ভেক্টর ফিল্ডকে রিপ্রেজেন্ট করার সময় এই ধরনের ফাংশন রিপ্রেজেন্ট করা হয়। কোন পজিশনে তার তার ফিল্ডটা কোন দিকে কাজ করতেছে ভেক্টর। দেখো এখানে এফ এক্স ওয়াই, এক্স ওয়াই এর ফাংশন, যেখানে এই যে এক্স ওয়াই, সেখানে এই এই পোর্শনটা আরেকটা ফাংশন, এটা আরেকটা ফাংশন ডিপেন্ড করতেছে। তার মানে আমরা যদি চাই একটা ফাংশনকে এক্স ওয়াই জেড বিভিন্ন পজিশনে তার এক্স এর জন্য একটা ফাংশন, ওয়াই এর জন্য একটা ফাংশন এবং জেড এর জন্য একটা ফাংশন হিসাবে ডিফাইন করতে পারি। Sir, we can't hear you, sir.
দেখো এখানে এই- এখানে ইনভার্স স্কোয়ার ফিল্ড বলতে আমরা কি বুঝি? তোমাদের কি মনে আছে এই ফর্মুলাটার কথা? যে দুটো পার্টিকেলের মধ্যে যে ফোর্স কাজ করে, গ্র্যাভিটেশনাল ফোর্স এটা। হ্যাঁ, ইনভার্স স্কোয়ার ফিল্ড এখানে একটা ফিল্ড তৈরি করে। দুটা পার্টিকেলের মধ্যে যদি ফোর্স কাজ করে তাহলে সেই পার্টিকেলটার ম্যাসের উপর ডিপেন্ড করতেছে, এবং তাদের যে ডিস্টেন্সের ইনভার্সলি স্কোয়ারের ইনভার্স প্রপোর্শনাল হচ্ছে তার ফোর্স কাজ করে। এই যে ফোর্সটা ফিল্ড তৈরি করে, মনে করো একটা একটা পার্টিকেল যদি ফর এক্সাম্পল এখানে থাকে, তার চারপাশে যে অঞ্চল যাবত বা যে এলাকা যাবত সেই ফিল্ডটা কাজ করতেছে, সেই ফিল্ডটাকেও সাধারণত ভেক্টর ফিল্ড বলা হয়। আর ভেক্টর ফিল্ডকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য ফাংশন আকারে লিখি। এটা ফাংশন, ভেক্টর ফাংশনকে এইভাবে লেখা যেতে পারে এফ এক্স ওয়াই জেড। আর এটা তিনটা কম্পোনেন্ট, এখানে এক্স ওয়াই জেড এর উপর যেটা ডিপেন্ড করতেছে, তার মানে এখানে আরেকটা ফাংশন পাবো, যে ফাংশনটা অন্য একটা ফাংশন, সেটাও এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে আই। সিমিলারলি এখানে আরেকটা ফাংশন জি, এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ড করবে জে। এখানে আরেকটা ফাংশন, সেটা এইচ নাম দিলাম, এইচ এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ড করবে। এ ধরনের ফরম্যাটের ফাংশনকে বলা হচ্ছে সাধারণত ভেক্টর ভ্যালুড ফাংশন। আমরা যদি বই দেখি এক্সাম্পলটা দেখো, সাধারণত আমরা যদি এই যে ভ্যালুটা ফাংশনটাকে আমরা যদি একটু ডিফাইন করে লিখি, তো দেখতে অনেকটা এরকম দেখাবে। তো আই এর কম্পোনেন্ট হচ্ছে একটা ফাংশন এক্স ওয়াই জেড এর ফাংশন, জে এর কম্পোনেন্ট হচ্ছে একটা ফাংশন এক্স ওয়াই জেড এর, এবং কে এর কম্পোনেন্ট হচ্ছে একটা ফাংশন এক্স ওয়াই জেড এর। তার মানে আমরা থ্রি ডাইমেনশনালে এই ফাংশনটাকে আমরা ভেক্টর ভ্যালুড ফাংশনে রিপ্রেজেন্ট করতে পারি। এই ভেক্টর ভ্যালুড ফাংশনের এটাকে আমরা ভেক্টর ফিল্ডও বলতে পারি। দেখো এখানে ডেফিনেশন বলা আছে ভেক্টর ফিল্ড ইন এ প্লেন ইজ এ ফাংশন। তার মানে ভেক্টর ফিল্ড হচ্ছে একটা ফাংশন। সেই ফাংশনটা কার সাথে রিলেটেড থাকে? অ্যাসোসিয়েট উইথ ইচ পয়েন্ট, যে কোনো পয়েন্টের সাথে রিলেটেড থাকে। আমরা সাধারণত সেই প্লেনের উপর একটা পয়েন্টকে এভাবে ডিফাইন করি। এই ব্যাপারটাকেই সাধারণত ভেক্টর ফিল্ড বলা হয়। ভেক্টর ফিল্ড কিভাবে আঁকা যায় বা ভেক্টর ফিল্ডে আরো অনেক কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আসে, সেগুলো আমরা মোট যাবো না ওইদিকে, আমাদের সেটা যাওয়ার এত মানে সময় নাই। আমরা এই জন্য সিম্পল সাধারণত ভেক্টর ফিল্ডকে একটা ফাংশন হিসেবে চিন্তা করি, যে ফাংশনটা একটা পয়েন্টের উপর ডিপেন্ড করে, সে পার্টিকুলার পয়েন্টের উপর ডিপেন্ড করে। যেখানে এক্স ওয়াই যেটা হচ্ছে যে কোনো পয়েন্ট, সেই পয়েন্টের বিভিন্ন পজিশনে আমরা ভেক্টর ফিল্ডকে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এখন আমরা শিখাবো হচ্ছে গ্রাডিয়েন্ট ফিল্ড। গ্রাডিয়েন্ট ফিল্ড শেখানোর আগে আমাদের শেখাতে হবে স্কেলার ফাংশন বলতে আমরা কি বুঝি। দেখো গ্রাডিয়েন্ট ফিল্ড বলতে বুঝি আমরা স্কেলার ফাংশন ধরবে, যেটা ভেক্টর ফাংশন না। তো এটা স্কেলার ফাংশন কি হতে পারে? তো দেখো যে ফাই এক্স ওয়াই জেড, এ ধরনের ফাংশনকে সাধারণত বলা হয় স্কেলার ফাংশন। এক্সাম্পল দেই, মনে করো ফাই এক্স ওয়াই জেড হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড। এই ব্যাপারটাকেই বলা হচ্ছে তোমার গ্রাডিয়েন্ট, এই স্কেলার ফাংশন। আর স্কেলার ফাংশনে যদি আমরা গ্রাডিয়েন্ট নেই, তাহলে আমরা যেটা ফিল্ডটা পাবো তাকে বলা হয় গ্রাডিয়েন্ট ফিল্ড। গ্রাডিয়েন্ট ফিল্ড একটা ভেক্টর ফিল্ড, কিন্তু এই ফাংশনটা হচ্ছে একটা স্কেলার ফাংশন।
যেটা ভেক্টর ফাংশন না। তার মানে একটা ভেক্টর ফাংশন না, কিন্তু স্কেলার ফাংশনের যদি কোনো আমরা গ্রাডিয়েন্ট বের করি, তাহলে আমরা গ্রাডিয়েন্ট ফিল্ড পাই। আমি একটু লিঙ্ক করে দিব, এই পড়াটাকে আমি একটু লিঙ্ক করে দিচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। স্যার আপনার কথা কিছু শুনছি না। আচ্ছা দেখো, এখন শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা কি শোনা যাচ্ছে এখন? জি স্যার শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে মিউট হয়ে থাকতেছে। আচ্ছা তাহলে এখন দেখো, আমরা এখন জি স্যার। দেখাবো হচ্ছে জি স্যার। ডাইভারজেন্স, কার্ল আর গ্রাডিয়েন্ট বলতে আমরা কি বুঝি। প্রথমে একটা ফাংশন চিন্তা করি। একটা ফাংশন মনে করো এফ এক্স ওয়াই জেড। এখানে এই ফাংশনটা এফ এক্স ওয়াই জেড ভেক্টর ফাংশন চিন্তা করি, তাহলে এখানে এটা হচ্ছে এফ এক্স ওয়াই জেড এর ফাংশন। সিমিলারলি এখানে আমি আর জিও এক্স ওয়াই জেড ফাংশন আমি সেটা দেখলাম না। আর এখানে এইচ এইচ ও এক্স ওয়াই জেড এর ফাংশন। এখন দেখো এখানে একটা অপারেটর আছে, এই অপারেটর নাম হচ্ছে ডেল অপারেটর।
এই অপারেটর নাম হচ্ছে ডেল অপারেটর। এই ডেল অপারেটরের সাথে যদি কোনো ফাংশন নেই, স্কেলার ফাংশন, তাহলে আমরা সাধারণত গ্রাডিয়েন্ট পাবো। তাহলে দেখো একটা ফাংশন ডেল অপারেটর সাথে যদি আমরা এখানে ফাই নেই, এটা ডেল অপারেটর, এর সাথে যদি আমরা একটা স্কেলার ফাংশন নেই, স্কেলার ফাংশন ভেক্টর না, এটা স্কেলার এক্স ওয়াই জেড, তাহলে ডেল অপারেটর যদি লেখো, ডেল অপারেটরের সাথে এখানে এখানে একটা ফাই নাও, তাহলে কি হবে? প্রতিটা এক্স এর সাথে একটা নতুন করে ফাই চলে আসবে না? তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি এখানে ডেল অপারেটর এর সাথে একটা এডিশনাল ফাই নিচ্ছ, তার মানে এখানে একটা ফাই থাকবে, আর এই ফাইটা সবার সাথে থাকবে, মানে আই, তারপরে এটা হচ্ছে জেড সাথে, এটা হচ্ছে থাকবে। তার মানে কোন একটা স্কেলার ফাংশনের এই ডেল অপারেটরকে দিয়ে যদি আমরা 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 ইউজ করি, তাহলে আমরা পাবো হচ্ছে গ্রাডিয়েন্ট পাবো। সিমিলারলি আমরা যদি কোন একটা ফাংশনকে এফ কে ডেল অপারেটরের সাথে ডট প্রোডাক্ট নেই, তাহলে কি পাবো? তাহলে পাবো হচ্ছে এটা স্কেলার, তাকে হচ্ছে আমরা বলতেছি ডাইভারজেন্স। তার মানে ডাইভারজেন্সের ফর্মুলা হচ্ছে ডাইভারজেন্স অফ এফ ডেল অপারেটর ডট এফ। এফ একটা ফাংশন, জিনিস খেয়াল করে দেখো, এখানে আই এর কম্পোনেন্ট, এই যে ডেল অপারেটর আই এর কম্পোনেন্ট কোনটা? এটা কিন্তু অপারেটর, এটার সাথে যদি ডট প্রোডাক্ট নাও এফ এর, তাহলে এটার সাথে এই টার্মের সাথে এই টার্মটা ডট প্রোডাক্ট হবে। তার মানে আগে লেখো এই টার্মটা, এই টার্ম কত? এই যে এখানে চলে আসবে ফার্স্ট কম্পোনেন্ট। আবার যখন তুমি এই যে টার্মটা আছে এই টার্মের সাথে এই জি কে তুমি ডট প্রোডাক্ট নিবা, তখন এই সেকেন্ড টার্মটা পাওয়া যাবে। আবার এখানে যখন তুমি এই টার্মটার সাথে ডট প্রোডাক্ট নিচ্ছ, তখন এই টার্মটা পাওয়া যাবে। তার মানে আমি যদি এভাবে বলি যে ডেল অপারেটরের সাথে আমি যদি কোনো একটা স্কেলার ফাংশন নেই, তাহলে আমি পাচ্ছি গ্রাডিয়েন্ট। ডেল অপারেটরের সাথে আমি যদি একটা ভেক্টর ফাংশনকে আমি ডট প্রোডাক্ট নেই, তাহলে আমি পাচ্ছি হচ্ছে ডাইভারজেন্স। আর ডেল অপারেটরের সাথে আমি যদি কোনো একটা ফাংশনকে ক্রস প্রোডাক্ট নেই, তাহলে আমি পাচ্ছি হচ্ছে কার্ল, ফাংশনের কার্ল অফ এফ। এই ব্যাপারগুলো সব বুঝতে পারছো ডেফিনেশন গুলা? এই তিনটা ডেফিনেশন গুরুত্বপূর্ণ, আমাদের ইউজ করবো আমরা নেক্সটে। ডেল অপারেটর, এখানে এই অপারেটরের নাম হচ্ছে ডেল অপারেটর। এখানে এক্স এর এখানে হচ্ছে এটা কি মিন করতেছে? এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আর আই হচ্ছে এক্স এর দিকে, ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন জেড দিকে। জেড ফাংশনকে ডিফারেন্সিয়েট করব জেড এর সাপেক্ষে। এই ধরনের অপারেটরকে নাম দেওয়া হচ্ছে গ্রেডিয়েন্ট এক্সপ্রেশন বা ডেল অপারেটর। আর ডেল অপারেটরকে আমরা যদি কোনো স্কেলার ফাংশন নেই ডেল অপারেটরের সাথে, তাহলে পাচ্ছি গ্রেডিয়েন্ট। যদি কোনো ভেক্টর ফাংশনের ডট প্রোডাক্ট নেই, তাহলে পাচ্ছি হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে ডাইভারজেন্ট। আর যদি ক্রস প্রোডাক্ট নেই, তাহলে আমরা পাবো কার্ল। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে? এখানে দেখো কতগুলা ম্যাথের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্ট এবং কার্ল বের করা হয়েছে। এই দেখো এখানে একটা ফাংশন এক্স এর ফাংশন, এই ফাংশনের গ্রেডিয়েন্ট বের করা হয়েছে, মানে এক্স এর সাপেক্ষে এই ফাংশন ডিফারেন্সিয়েট করা হয়েছে একবার, আই পাওয়া যাচ্ছে। আবার এক্স এর সাপেক্ষে এই ফাংশনকে ওয়াই সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, যে পাওয়া যাচ্ছে। সিমিলারলি এই মেথড ঠিক একই রকম ভাবে কাজ করা হয়েছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এখানে সরাসরি ফর্মুলা লেখা হয়েছে, আমরা যে ফর্মুলা বের করলাম ডাইভারজেন্স কার্লের, সেই ফর্মুলাটা এখানে সরাসরি লেখা হয়েছে। এখানে কিছু ম্যাথ করে দেওয়া হয়েছে। দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনে বলা আছে ডাইভারজেন্স এন্ড কার্ল বের করো। তো ডাইভারজেন্স বের করা মানে কি? ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এই ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম পার্শিয়ালি,
এই ফাংশনকে ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এবং এই ফাংশনকে জেড সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে ডাইভারজেন্ট বের করলাম। আর কার্ল বের করার সময় কার্ল অফ এফ এর ফর্মুলা হচ্ছে এটা। তাহলে আই কে যখন রাখতেছি তখন আমরা যেটা করব ক্রস প্রোডাক্টের মতো, মানে ক্রস এটার সাথে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। সিমিলারলি যখন জে নিব তখন আমরা একই কাজ করব, যে প্রথমে এটা নিব তারপর এটা নিব। যখন কে নিব তারপর আমরা এইভাবে করে ডিফারেন্সিয়েট করব, তখন কার্ল বের আসবে। তোমরা বাসায় সবাই এই 15.1 এর ডাইভারজেন্ট, কার্ল এবং গ্রেডিয়েন্ট বের করে দেখবা এবং বই থেকে কিছু প্রবলেম সলভ করবা, সহজ দেখে কিছু প্রবলেম সলভ করবা। এখানে কিছু প্রবলেম দেওয়া আছে যে ফাইন ডাইভারজেন্ট, ফাইন কার্ল, এই ম্যাথগুলো একটু দেখবা। 17, 18, 19, 20 এই ম্যাথগুলো বাসায় একটু প্র্যাকটিস করবা সবাই। 17, 18, 19, 20 15.1 চ্যাপ্টারে এই ম্যাথগুলো সবাই বাসায় একটু প্র্যাকটিস করবা। সবাই তার মানে আমাদের এখন মানে নেক্সট ক্লাস পর্যন্ত তোমাদের পড়া হচ্ছে 15.1 চ্যাপ্টারের ডাইভারজেন্ট, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্ট এবং কার্ল বের করা। যদি এই টাইপের ম্যাথে কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে শুরুতে আমাকে বলবো, আমি সলভ করে আবার পড়ানো শুরু করবো। তোমাদের এই জন্য একটু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আবার রিভিউ করতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা আবার একটু রিভাইজ করে আসতে হবে, দেখতে হবে। বলো, কোশ্চেন থাকলে বলো কারো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাস শেষ করবো।